সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ফ্রন্টলাইন। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত। সায়ন্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। বাংলা নববর্ষের এই শুভেচ্ছাও জানাচ্ছি আপনাকে। জি, আপনাকে এবং যারা শুনছেন সবার জন্য বাংলা নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে যোগ দেবেন আশরাফ কায়সার। অল্প সময়ের মধ্যেই তিনি রাস্তায় আছেন, যে কোনো কারণেই তার আসাটা বিলম্বিত হচ্ছে। হিসাবে এর আগে আমরা শুরু করি, কেমন কাটলো নববর্ষ? জি, আপনাকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আজকে নতুন বছরের শুরু। নিশ্চয়ই আমাদের ঐতিহ্য, বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য, এই বাংলা নতুন বছরকে আমরা স্বাগত জানাই। একটু উৎসব মুখর পরিবেশ থাকে এবং নতুন বছর নতুন সময় যাতে ভালো কাটে সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করি আমরা। তার অংশ হিসেবে আজকে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছিলাম আমার পরিবারের লোকজন নিয়ে, এবং চারুকলা সহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি শান্তিপূর্ণ ভালো অনুষ্ঠান ছিল। যেমন একটা উৎকণ্ঠা কাজ করছিল যে কোনো হামলা হয় কিনা, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে কিনা, সেদিক বিবেচনায় ঢাকায় এরকম কিছু হয়েছে বলে শুনিনি এবং শান্তিপূর্ণ ছিল, ভালো ছিল। বিশেষ করে চারুকলায় যে ফ্যাসিবাদের মোটিভ একটা তৈরি করবার পরে সেটা পুড়িয়ে ফেলা, পোড়ানোর পরে আরও একটা তৈরি করা, সেটা নিয়ে মানুষের বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল। সেখানে ছবি তোলার জন্য এবং দেখার জন্য অনেক মানুষের ভিড় ছিল, সেটা দেখেছি। তো এর মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা একেবারে ঘটেনি তা না। বিশেষ করে চিটাগাংয়ে সেখানে একটা অনুষ্ঠান 1978 সন থেকে এখানে এই নববর্ষকে বরণ করার জন্য অনুষ্ঠান হতো। এই প্রথম 1978 সনের পর থেকে এই প্রথম গত সন্ধ্যায় মিছিল করে সেই প্রস্তুতি মঞ্চ প্রস্তুত হচ্ছিল, সেখানে আক্রমণ করা হয়, ভাঙচুর করা হয় এবং তার প্রেক্ষাপটে আয়োজকরা এটি ডিসি হিলে বন্ধ করেন এবং সেখান থেকে 5 জনকে আটকও করা হয়েছিল। সেই 5 জনকেও আজ সকালে ছেড়ে দেয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে এসছে। ফলে এইটা একটা খারাপ নজির স্থাপিত হলো। বাংলাদেশে এই সংস্কৃতি নিয়ে বাড়াবাড়িটা যারা করছিল এতদিন, সেটাও যেমন মানুষ ভালোভাবে নেয়নি। যেমন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হয়েছে, এবার মঙ্গল শোভাযাত্রা এসছিল কিভাবে নামটা, সেটা নিয়েও নানান বিতর্ক তৈরি হয়েছে। যে এক সময় এটা আনন্দ শোভাযাত্রা ছিল। মঙ্গল আর আনন্দ, এটার মধ্যে ডিফারেন্স কি? আসলে দৃষ্টিভঙ্গির বিষয়। আচ্ছা, বিষয়টা হচ্ছে এক সময় এটা আনন্দ শোভাযাত্রাই ছিল, বর্ষবরণ অনুষ্ঠান আনন্দ শোভাযাত্রা। 1996 সন পর্যন্ত আনন্দ শোভাযাত্রা নামে যেই শোভাযাত্রা চলছিল তাতে কোনো সমস্যা তো আমাদের হয়নি। সেটার মধ্যে মঙ্গল শোভাযাত্রা ঢুকিয়ে এটাকে বিশেষ দিকে নানান রকমের মোটিভ তৈরি করা, নানান রকম ক্যারিকেচার তৈরি করে যেই দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক এরকম উঠছিল যে এটা ঠিক বাঙালি সংস্কৃতি এবং মুসলিম সংস্কৃতি এর কোথাও বিরোধ তৈরি করে ফেলছে কিনা এই বিষয়টা। সেটা নিয়ে নতুন করে আবার যারা এখন দায়িত্বে আছেন তারা ভেবেছেন যে হ্যাঁ, শুরুতে যেহেতু আনন্দ শোভাযাত্রা ছিল, আবার এটা বর্ষবরণের অনুষ্ঠান, সুতরাং বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এই নাম দিলে কারো আপত্তি থাকার তো কথা নয়। সুতরাং এইটা খুব বড় কোনো ইস্যু না, কিন্তু এটা নিয়েও রাজনৈতিক বক্তব্য, প্রতিবাদ, এরকম বিষয় আমরা দেখলাম। তো তারপরও শান্তিপূর্ণভাবে হয়েছে, এটা ভালো। আমাদের মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক একটা সম্প্রীতির জায়গা, ধর্মীয় সম্প্রীতির জায়গা। মানুষ এখানে মিলেমিশে থাকতে পছন্দ করে, কিন্তু বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী তারা তাদের স্বার্থে, তাদের প্রয়োজনে এই যে মিলেমিশে থাকার আমাদের যে দীর্ঘদিনের যে ঐতিহ্য পরিবেশ, সেটাকে ব্যাহত করতে চায়। ফলে ওই গোষ্ঠীটা এইখানে কেউ কেউ এটাকে অন্যদিকে ধর্মের সঙ্গে একটা ক্ল্যাশ তৈরি দিকে নিয়ে যায়, কেউ কেউ এটাকে বন্ধ করতে হবে সেই দিকে নিয়ে যায়, আবার কেউ কেউ অতি বাড়াবাড়ি করে এটা এই বাঙালি সংস্কৃতির নামে ধর্মের সঙ্গে যাতে একটু বিভেদ তৈরি হয় সেদিকে নিয়ে, যে দুটার কোনোটাই আসলে কাম্য না। আমরা মধ্যপন্থী মানুষ হিসেবে সম্প্রীতি বজায় রেখে যেরকম একটা উৎসব আনন্দ, যেরকম একটা আবহ ছিল আমরা চাই, সেটাই চলছিল এবং এবার বেশিরভাগ জায়গায় তাই হয়েছে। এইটার মধ্যে যে রাজনীতি আছে বা রাজনীতি ছিল সেটা কিন্তু স্পষ্ট। যদিও আজকে সংস্কৃতি উপদেষ্টা বলছেন যে এই যে
মোটিভ তৈরি বা এই আনন্দ শোভাযাত্রা, এর মধ্যে কোনো রাজনীতি নেই, ফ্যাসিস্ট কোনো রাজনৈতিক বিষয় নয়। উনি হয়তো রাজনীতি করেননি বা করেন না বলে রাজনীতি কি সেটা বোঝেননি আমি বলবো। অবশ্যই এটা একটা রাজনীতি। আমাদের এই কালচারাল মুভমেন্টটা অবশ্যই রাজনীতির অংশ, অবশ্যই রাজনীতির অংশ। আজকে এইখানে ফ্যাসিবাদের মুখাবয়ব দিয়ে যে মোটিভটা তৈরি হয়েছিল, এটা অবশ্যই রাজনীতির অংশ ছিল। মানুষকে মনে করিয়ে দেয়া 16 বছর এদেশে একটা ফ্যাসিজম কিভাবে চেপে বসেছিল এবং তার আকৃতিটা মানুষকে মনে করিয়ে দেয়া। আবার সেটা পুড়িয়ে ফেলা রাতের অন্ধকারে, সেটার মধ্যে রাজনীতি ছিল। এবং কেউ কেউ বলছিল যে যারা এটাকে পুড়িয়েছে নিশ্চয়ই যার মুখায়ব, শেখ হাসিনার মুখায়ব তৈরি করে, মোটিভ তৈরি করেছিল বলেই তো প্রচার আছে বা সবাই মনে করে। সেটা তার লোকরাই পুড়িয়েছে, শেষ পর্যন্ত তার লোকরাই তার মুখাগ্নি করে দিল, তাকে পুড়িয়ে ফেললো। এটা নিয়েও অনেকে ট্রোল করেছে। এবং সেটার প্রেক্ষিতে খুব তড়িৎ গতিতে আরেকটা মোটিভ যে তৈরি হলো, এটা আগের থেকে আরও বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে মানুষের কাছে, যে আগেরটা একটু ভদ্রভাবে করেছিল, হয়তো এইবার তাকে আরো নৃশংসভাবে তুলে ধরা হয়েছে তার রূপটা। ফলে কেউ কেউ আবার এটা নিয়েও মজা করে বলছে যে যারা এটা পুড়িয়েছে তারা হয়তো এখন আফসোস করে বলবে যে আগেরটাই ভালো ছিল। মানে আগেরটার থেকে এইখানে এই ফ্যাসিবাদের রানীকে আরো হিংস্র, নৃশংস হিসেবে উপস্থাপন করা হয়েছে। ফলে অবশ্যই এটা একটা রাজনীতি এবং এই রাজনীতিটা আমাদের জারি রাখতে হবে। কিছু কিছু বিষয় আছে রাজনীতির অনুষঙ্গ হিসেবে জারি রাখতে হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বহু লোক 90-এর দশকে প্রাণ দিয়েছে। ডক্টর মিলনের মতো চিকিৎসক নিহত হয়েছে, নূর হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সেটার বিভিন্ন অবয়ব দিয়ে সেটাকে জারি রাখতে চাই, মানুষের স্মৃতি থেকে যাতে চলে না যায়। এটা একটা রাজনীতি। আবার এই যে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানে 1,500, মানে হিসাব মতেই সরকারি বা বিভিন্ন এসে 1,500-এর উপরে, জাতিসংঘের হিসাবে 1,500-এর উপরে নিহত হয়েছে। অ্যাকচুয়াল সংখ্যাটা এখনও আমরা জানি না, এটা হয়তো আরও বেশি হবে। আহত হয়েছে বহু সংখ্যক। ফলে এই যে হত্যাকাণ্ড, এই যে নারী শিশুসহ গণহত্যা চালানো এবং 16 বছর ধরে যে ফ্যাসিজম কায়েম রেখেছিল, তার যে পতন হলো, এটাকেও আমরা এইভাবে মোটিভ তৈরি হোক, আলোচনা হোক, বিভিন্ন চিত্রের মাধ্যমে হোক, জারি রাখতে হবে প্রতিবাদটা, মানুষ যাতে এটা ভুলে না যায়। এটা রাজনীতি। অবশ্যই এবার যা যা হলো তার একটা রাজনৈতিক দিকও আছে এর মধ্যে, যেটা বলছেন তিনি। তো আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের। শুভ নববর্ষ মতি ভাই, শান্ত। আপনাকেও। তো আপনার ভাবনায় কি ছিল এবং কি আছে? আমি খুব গভীরভাবে এবারের উৎসবটির দিকে নজর রাখছিলাম। আচ্ছা। এই কারণে যে আমাদের 15 বছর শুধু না, মানে বাংলাদেশের জন্মের পর থেকে আমার মনে হয়েছে যে নববর্ষ বা আমাদের সংস্কৃতির অঙ্গনটি একটি বিশেষ মতাদর্শের মানুষরা কক্ষিগত করে রেখেছিল এবং তাতে অধিকাংশ জনগণ লেফট আউট ফিল করত, অ্যাজ ইফ তারা এই উৎসবের অংশ না এবং তারা যথেষ্ট পরিমাণে শিক্ষিত না, যথেষ্ট পরিমাণে রুচিবান না যে বাংলাদেশের উৎসবগুলোতে তারা অংশ নিতে পারেন। এবার আমার মনে হয়েছে যে এই উৎসবটি বাংলাদেশের উৎসব হয়েছে এবং আমরা বাঙালির উৎসবের উপরে গিয়ে অন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী, পাহাড়ি জাতিগোষ্ঠী, সমতলের মানুষ, আপনি দেখুন আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে আমি চা শ্রমিকদেরকে নাচতে দেখছিলাম, আমার লোম দাঁড়িয়ে গেছিল, গুজবাম্প হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে মতি ভাই, আমরা মুখে অনেক বৈষম্যহীনতার কথা বলি, কিন্তু আমাদের তো পরতে পরতে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, শ্রেণী বৈষম্য, মানে যতভাবে আমরা বৈষম্য তৈরি করতে পারি। চা শ্রমিকরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্ত মনে ঘুরছিল, ঢোল বাজাচ্ছিল, নাচছিল, এর চেয়ে বড় একাত্মতা, এর চেয়ে বড় বৈষম্যহীনতা আমি কিন্তু আমার এতদিনের জীবনে দেখিনি। এবারের নববর্ষে আমার মনে হয়েছে যে দেখুন, কিছু জিনিস তো হবেই, কিছু ওভারওয়েলমিং ঘটনা ঘটেছে, কিন্তু যেই গোষ্ঠীটি এতদিন এটি কুক্ষিগত করে রেখেছিল, তারা কিন্তু এই কালচারাল আবরণের ভেতরে একটি রাজনীতির বার্তাও দিচ্ছিল। সেই রাজনীতির বয়ানটি কি? সেই রাজনীতির বয়ানটি হচ্ছে যে ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেল, তাদের রাজনীতির বয়ানটি। তার মানে শুধু কিন্তু এটি কালচারাল হেজিমনি ছিল না, তার ভেতর একটা গভীর রাজনৈতিক তাৎপর্য ছিল। এবং তারা সেই ধরুন প্রতিবার, শেষবার একটি বেশি মনে আছে, ভোটের পরপর যে নববর্ষটি হলো, মানে জনগণের ভোটহীন ভোটের, সেখানে তো কোনো রিফ্লেকশন থাকলো না যে মানুষের অংশগ্রহণে ভোট হলো না। এমনকি আপনি জানেন যে চারুকলায় একটি গোষ্ঠী আছে এবং গত ডিন এবং তার সহযোগীরা
তারা প্রতিটি গণমানুষের আন্দোলনকে বিষোদ্গার করেছে, বিদ্রূপ করেছে, কার্টুন এঁকেছে। এবং চারুকলার ভেতরে আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি, গোলাম আজম অনেকের কার্টুন করতে দেখেছি। বিশেষ করে 28শে অক্টোবরের আগে এবং পরে যখন জনমত তৈরি করে দলটি চেষ্টা করছিল সারা দেশের মানুষকে নিয়ে একটি আন্দোলন করার। তার মানে কি? তার মানে হচ্ছে যে যেই কালচারাল ফ্যাসিজম, আমি বলে থাকি যে রাজনৈতিক ফ্যাসিজমের চেয়েও কিন্তু বড়। কারণ রাজনৈতিক ফ্যাসিজমকে আপনি উৎখাত করতে পারেন, তিনি পালিয়ে যেতে পারেন, তার কাছ থেকে আপনি শাসনটা কেড়ে নিতে পারেন। কিন্তু কালচারাল ফ্যাসিজম হচ্ছে প্রথিত, কারণ সে তো গানের ভেতর দিয়ে আসে, সে তো নাটকের ভেতর দিয়ে আসে, সে তো চিত্রাঙ্কনের ভেতর দিয়ে আসে। কাজেই আমাদেরকে আমার আজকে মনে হয়েছে 7 মাস পরে রাজনৈতিক ফ্যাসিজমের বিদায়ের 7 মাস পরে আমরা কালচারাল ফ্যাসিজমকে কিছুটা হলেও আঘাত করতে পারলাম, যেটি প্রয়োজন ছিল। এবং এইটাতে আপনি খেয়াল করে দেখবেন তাদের যে উষ্মা হচ্ছে, তারা যে অপপ্রচার করছে, তারা যে বিষোদ্গার করছে, তারা প্রশ্ন তুলছে, সবগুলো উদ্দেশ্য প্রণোদিত। দেখুন, বাংলাদেশে এমন কোনো কথা আছে যে আমি আমার আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রাকে নিয়ে বিন্যাস পরিবর্তন করতে পারবো না? অথবা আমরা কি একটা ছেলে টি শার্ট জিন্স পরে বাংলাদেশে নববর্ষ করতে পারবে না? তার মানে এগুলো কারা আরোপ করেছে? যারা মুক্ত মনের না, যারা আপনাকে মুক্ত চিন্তা করতে দেয় না, এবং যারা চায় তাদের ঘেরা টোপে আপনি সংস্কৃতিটাকে দেখবেন। বাংলাদেশে এমন কিছু প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানগুলো কিন্তু জনবিরোধী, এবং যেই প্রতিষ্ঠানগুলো কিন্তু সাংঘাতিকভাবে মৌলবাদী। আমরা রাজনীতিতে মৌলবাদ বলে যাদেরকে এতদিন চিহ্নিত করেছি, কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো আমরা ভুলও করেছি। এই অংশের যে মৌলবাদ, সেই মৌলবাদকে আমাদের এখন চেনাতে হবে মানুষের কাছে। কেননা গণমানুষের কাছে রাজনীতির চেয়ে সংস্কৃতি অনেক জরুরি। না, কিন্তু আশরাফ, এটা কি সহজ? এটি অত্যন্ত কঠিন। আমি আপনাকে এই জন্য বললাম, আজকে হয়তো আমরা সেখানে কিছুটা ছন্দ তৈরি করতে পেরেছি এই নতুন যাত্রায়, কিন্তু এটি একদমই সহজ না। কিন্তু আপনি মনে রাখবেন যে এরাই কিন্তু আপনার এই আমাদের যে নতুন বাংলাদেশ, নতুন চেতনা অথবা নতুন যে ভবিষ্যতের রূপকল্প আমরা আঁকার চেষ্টা করছি, তারা পদে পদে আপনাকে কী করবে। যেমন একজন শিল্পী লিখেছেন, আজকে তার সবচেয়ে দমবন্ধ মনে হচ্ছে এই নববর্ষের উদযাপনকে। গত ঈদে একজন শিল্পী, যিনি শহীদ মিনার দখল নিয়েছিলেন, শহীদ মিনারে কার লাশ যাবে? পিয়াস করিমের লাশ যায়নি, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ জাহাঙ্গীরের লাশ যায়নি। সেই লোক লিখেছে যে এত অন্যায় অত্যাচার নিয়ে আমি ঈদ উদযাপন করছি, তারপরেও বলছি ঈদ মোবারক। তারাই কিন্তু আমাদের নিষিদ্ধ করেছিল শহীদ মিনারে, তারা নিষিদ্ধ করেছিল, আমার পরিষ্কার মনে রয়েছে। এবং তারা ইজারা নিয়েছিল, তারা আপনাকে ঠিক করে দিত কার লাশ শহীদ মিনারে যাবে, কার লাশ যাবে না। এমনকি বাঁশ, কালো পতাকা, কালো প্যান্ডেলও তারা সাপ্লাই দিত। তাদের অতটুকু লজ্জা নাই যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে, বাংলাদেশের জনগণের রাজনৈতিক চেতনার বিরুদ্ধে গিয়ে তারা অবস্থান নিয়েছিলেন, এবং তারা প্রাসাদের সাথে যুক্ত থেকে রাজনীতি এবং সংস্কৃতিটিকে পরিচালিত করে দিয়েছিলেন। দেখুন, আমি এদেরকে সাংস্কৃতিক পান্ডা বলতে পছন্দ করি, কেননা তারা কেউ কেউ জীবনের কোনো এক সময়ে হয়তো ভালো কাজ করেছিলেন, কেউ মুক্তিযুদ্ধও করেছিলেন, কেউ গান গেয়েছিলেন, কেউ নাটক করেছিলেন, কেউ সম্মিলিত সাংস্কৃতিক জোট করেছিলেন। দেখুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জাতীয় কবিতা পরিষদ, এই জাতীয় সংগঠনগুলোকে আমরা গত 15 বছর ধারাবাহিকভাবে একটি অগণতান্ত্রিক স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের অংশ হতে দেখেছি। এই কথা বললে যদি আমার জাত চলে যায় এবং আমি যদি অসাংস্কৃতিক অর্ধশিক্ষিত মানুষ হয়ে যাই, লেট ইট বি, আমি রাজি আছি। ওকে, অনেক ধন্যবাদ। সায়ন্ত, আপনি শুনলেন তো আশরাফ কায়সারের যে মূল্যায়ন, তিনি যেভাবে দেখেন, আপনিও কিছু বলেছেন। না, ডেফিনেটলি আমি আমার শুরুর দিকে তো বলছি আমি মধ্যপন্থী মানুষ, মধ্যপন্থাটাকে আমি পছন্দ করি। ফলে আশরাফ কায়সার ভাই যেটা বলছেন যে ফান্ডামেন্টালিজম, either it may be anti-Islam or anti-religious, সেটা এক ধরনের ফান্ডামেন্টালিজম বা মৌলবাদ, আর একটা হচ্ছে ধর্মীয় মৌলবাদ। দুইটা মৌলবাদই রাষ্ট্রের জন্য, সমাজের জন্য অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায়। যেটা হচ্ছে যারা এত বছর ধরে এই যে পহেলা বৈশাখ বা বাংলাদেশের সাংস্কৃতিক বলয়টাকে কুক্ষিগত করে রেখেছিল, এবং যারা আবার বিভিন্ন অজুহাতে এটাকে বন্ধ করার পক্ষে বয়ান দেয়, এই দুই পক্ষকেই ছুঁড়ে ফেলে মধ্যপন্থীরা, যারা আজকে এই পহেলা বৈশাখে চারুকলায়, শাহবাগে, রাস্তাঘাটে, বিভিন্ন পার্কে অনুষ্ঠান করছে, আনন্দ করছে, বর্ষবরণ করছে। ফলে এই দুইটা পক্ষকেই কিন্তু ছুঁড়ে ফেলছে তারা।
কাউকে স্পেস দেয় নাই, যে যারা বিভিন্ন অজুহাতে এটাকে বন্ধ করতে চায়, যে বর্ষবরণ ঠিক না যাদের দৃষ্টিতে, আবার যারা এটাকে কুক্ষিগত করে রেখে তাদের মতো করে বয়ান তৈরি করতে চেয়েছে, এই উভয় পক্ষকেই ছুঁড়ে ফেলেছে এই মধ্যপন্থী মানুষরা। সেটা আর একটা হচ্ছে যে এটা সত্য যে বিভিন্ন সময় রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারা সব, যদি তাদের জনগণের উপর নির্ভর করার মতো যে মানসিকতা সেটা যখন না থাকে, তারা কোনো না কোনো কৌশলে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়, তখন সেই কৌশলের অংশ হিসেবে তারা ধর্মের উপর আশ্রয় গ্রহণ করে, কেউ সংস্কৃতির নাম নিয়ে এইরকম একটা অফ ট্র্যাক একটা পথের উপর আশ্রয় গ্রহণ করে, কেউ প্রশাসনের উপরে আশ্রয় গ্রহণ করে কেউ, এবং নানানভাবে দলীয় গুন্ডা পান্ডার উপর আশ্রয় গ্রহণ করে কেউ। এইভাবে তারা একটা তাদের বলয় তৈরি করতে চায়। সেটা করতে গিয়ে কেউ কেউ তাদের পক্ষের লোকদেরকে এত বেশি ওভার প্রিভিলেজড করে যে তখন ওইটা সুস্থ সংস্কৃতি চর্চার পর্যায়ে থাকে না। এখন এই পট পরিবর্তনের পরে আমরা যেরকম আগে যারা এই কাজটা করেছে তাদের নিন্দা করছি যে তারা পুরোটাই কুক্ষিগত করে রেখেছিল এবং তারা একেবারে ব্রাহ্মণ, সাংস্কৃতিক জগতের ব্রাহ্মণ, আর যারা তাদের মনের মতো করে চলবে না তারা নমশূদ্র, তারা কোনো জায়গায় পাবে না, এইরকম একটা অবস্থা তারা তৈরি করেছিল। এখন এর বিপরীতে যদি আমরা আবার তাদের ছুঁড়ে ফেলে আর একটা গ্রুপকে দাঁড় করাতে চাই, তারা যোগ্যতায় যদি সেরকম যোগ্য না হয়ে ওঠে, শুধুমাত্র মতের ঐক্য বা আমার কথা মতো আমার চাওয়াটাকে আবার তাদের একটা লাইন ছিল যেভাবে সাংস্কৃতিক বলয়টাকে ব্যবহার করে তারা ক্ষমতা কুক্ষিগত করে রাখতো, এখন একইভাবে তার বিপরীতধর্মী পথে এসে আবার আমি ক্ষমতা কুক্ষিগত করে রাখবার জন্য বিশেষ বলয় যদি তৈরি করি, সেখানে যদি যোগ্যতা, আমার রাষ্ট্র, আমার সমাজ, আমার সংস্কৃতি, আমার জনগণের চাওয়া এগুলিকে যদি আবার আমরা মূল্যায়ন না করি, তাহলে কিন্তু ভবিষ্যতেও পরিবর্তনটা আমরা আশা করছি সেটা কিন্তু আপনি কি মনে করেন না যে দুটি ধারাই আসলে বিপজ্জনক? অবশ্যই, সেটাই তো আমি বলছি যে এই দুটি ধারাই বিপজ্জনক। এবারে নববর্ষ উদযাপন ওই দুটি ধারাকেই ছুঁড়ে ফেলার প্রবণতা আমি লক্ষ্য করেছি। আজকে আমি যখন গিয়ে দেখছি যে একটা বড় পানির বোতলের অবয়বে সেখানে একটা র্যালিতে লেখা পানি লাগবে পানি, তখন আমার কাছে মনে হয় আমার যে অ্যাসপিরেশন, জীবন যাপনের জন্য আমি যে উন্মুক্ত বাতাস চাই, পানির অপর নাম জীবন, আমি বেঁচে থাকার জন্য যে বাতাস পানি যেটা চাই, আমার সংস্কৃতি আমাকে ওই পানির নাম করে ওই রকম একটা উন্মুক্ত গ্রহণযোগ্য সংস্কৃতি যেন উপহার দেয়। এখানে সেই মুগ্ধর পানি শুধু পানিতেই সীমাবদ্ধ না থেকে আমি ওইভাবে ভাবতে চাই যে আমার এখানে পানি লাগবে, পানি মানে হচ্ছে গিয়া সুস্থ পরিবেশ লাগবে, সুস্থ পরিবেশ, এই ফেরিওয়ালা চাই আমরা। জি, অনেক ধন্যবাদ। আশরাফ কায়েস স্যার, আপনার নিশ্চয়ই সায়ন্তর বক্তব্যটা শুনলেন, তবে আমি এর সাথে যোগ করে আপনার বক্তব্য শুনতে চাইব। এবারের নববর্ষের শোভাযাত্রা রাজনৈতিক নয়, মোস্তফা ফারুক কি বলেছেন? ফারুকি কয়েকদিন থেকে এই কথাটা বলছে, বিশেষ করে যখনই উনি নাম পরিবর্তনের আলোচনাটা হলো, বা যেহেতু এবারের স্লোগানের সাথে ফ্যাসিবাদের বিদায়কেও যুক্ত করা হয়েছে, ঐকতান বলা হচ্ছে জাতীয়ভাবে, তখন স্বাভাবিকভাবেই যারা এতদিন এই জায়গাটিকে, প্ল্যাটফর্মটিকে ব্যবহার করেছে তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছে এবং তারা এই পরিবর্তনের একটি অংশও পছন্দ করেনি। তার মানে হচ্ছে যে তারা চেয়েছিল, দেখুন শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, ওরকম একটি অপশাসনের বিদায় হয়েছে, কিন্তু কালচারাল ফ্যাসিজম কিন্তু অটুট আছে। তারা এখন পর্যন্ত কিন্তু এই শহরেই আছে কালচারের নামে। আজকেও তাদেরকে আমি শহরে কোনো কোনো সমাবেশে দেখেছি যারা ওই 15 বছরের বয়ানটি দেওয়ার চেষ্টা করেছেন। তারা বলেছেন যে এখন যারা কালচার নিয়ে কথা বলছেন তারা অপসংস্কৃতি ছড়াচ্ছেন। তারা কেউ কেউ ফারুকের ব্যাপারেও তাদের নিষেধাজ্ঞার কথা বলেছেন যে উনি ভালো বলছেন না। দেখুন রাজনীতি, ফারুকি যেখান থেকে বলেছেন, ওই যে আমি বলছিলাম যে মঙ্গল শোভাযাত্রার নামে আগে যে রাজনীতির বড়িটি বিতরণ করা হয়েছিল সেটি কিন্তু কালচারের নামে হয়েছিল। তাহলে গত 15 বছরে গুম খুন নিয়ে কোনো রিফ্লেকশন থাকলো না কেন? গত 15 বছরে মানুষের অধিকারহীনতার, ভোটাধিকারহীনতার কোনো রিফ্লেকশন কেন মঙ্গল শোভাযাত্রায় ছিল না? ওই প্রত্যেকটি জিনিস ছিল বাংলাদেশের অমঙ্গলের প্রতীক। অমঙ্গলের প্রতীক কি শুধু পেঁচা? অমঙ্গলের প্রতীক কি শুধু বাদর? ব্যাপারটা তো তা না।
ব্যাপারটা হচ্ছে যে আমি রাজনৈতিকভাবে অমঙ্গলকে কেন তাহলে অ্যাড্রেস করলাম না। তার মানে তাদের মতলবটি ছিল তারা রাজনৈতিক অমঙ্গলকে দেখবে না, তারা কালচারাল অমঙ্গল এবং এজ ওল্ড কিছু অমঙ্গলকে দেখে মানুষকে মানে এমন একটা ঘুমিয়ে পড়া ছড়া দিয়ে তারা ঘুমাতে মানুষ ঘুমায় এমন চেয়েছিল। এটি কিন্তু খুব বড় রকমের অপরাধ এবং অন্যায় তারা করেছে। ফারুকের সাথে আমি পুরোপুরি একমত। এবারে আমি রাজনীতি, হ্যাঁ যেটি সায়ন্ত বলছে আমি সায়ন্তর সাথে একমত। আমি কিন্তু মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা বা নববর্ষের শোভাযাত্রাকে সত্যিকার অর্থেই রাজনীতি মুক্ত দেখতে চাই, তো যেখানে আপনি কোনো দলের কোনো বলয়ের রাজনীতি প্রতিচ্ছবি হবে না, এটি যেন সংস্কৃতির প্রতিচ্ছবি হয়। তবে এবারেরটি যেহেতু ফ্যাসিবাদ বিদায়ের মাত্র 7 মাসের মধ্যে হয়েছে, সেখান থেকে আমি মনে করি যে কিছু উৎসাহী মানুষ হয়তো কিছু মোটিভ সেখান থেকে ধারণ করেছেন। সেটা 36শে জুলাই লেখা ছিল, পানিরটা ছিল, আমি যতটুকু জানি আবু সাইদের প্রতিকৃতিও ছিল, পরিবার হয়তো সম্মত হয়নি। ভবিষ্যতে যেন এটি সংস্কৃতির প্রতিচ্ছবিই হয়, সেটার মধ্যে রাজনীতি একেবারেই থাকুক না, সেটা আমি চাই। কেননা আমরা চাই না যে এই প্ল্যাটফর্মটি আগামীতে আরও দলীয় শাসনের সময় কিংবা অদ্ভুত শাসনের, এইটার তো গ্যারান্টি দেওয়া যাবে না। এইটার গ্যারান্টি আমাদেরকে উপলব্ধি করতে হবে, মেনে নিতে হবে, এটার গ্যারান্টি দেওয়া কঠিন। মতি ভাই, আমি কিন্তু সায়ন্তর সাথে আরও একটা জিনিস বলি, আমি এর আগের পর্যায়ে বলেছি যে এই যে একটি বলয়ের কথা, আমি কিন্তু ওই বলয়টি সম্পর্কে অবগত যারা আপনার ফান্ডামেন্টাল নিয়ে প্রশ্ন করছে যে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার আদৌ দরকার আছে কিনা, এটা ইসলাম সম্মত কিনা, কারা করছে, তাদেরকে কিন্তু আমি ধর্মীয় লেবাসের লোক মনে করি। মানে ধর্মের কোনো ধরনের প্রতিনিধিত্ব তারা করেন না, এটি আমি জোর দিয়ে বলতে চাই। তারা ধর্মের মুখোশ পরেছেন, যেমন অন্য অংশটি ব্রাহ্মণীয় মুখোশ পরেছেন, সংস্কৃতির মুখোশ পরেছেন। ধর্মের মুখোশের মধ্যে তো রাজনীতি নিহিত আছে। না না, নিশ্চিতভাবেই আছে। তারা তো হয় রাজনীতি, হয় ধর্ম অথবা সংস্কৃতি, কোনো একটিকে নিয়ে রাজনীতিটি করতে চাচ্ছেন। দেখুন, ভারতে বিজেপির যে উত্থান এবং আজ পর্যন্ত ক্ষমতায় থাকা, সেটি তো ধর্মকে পুরোপুরিভাবে উত্তেজিত করে, মানুষকে বিভ্রান্ত করে, গত ইলেকশনে শুধুমাত্র মানুষ টের পেল যে নরেন্দ্র মোদী এবং তার সরকার ধর্মের রাজনৈতিক ব্যবহার করছে। ধর্মীয় ব্যবহার কিন্তু মানুষ পছন্দই করে যারা ধর্মবিশ্বাসী, কিন্তু তার রাজনৈতিক ব্যবহার। এখন আপনাকে আমি বলি যে আমরা মনে হয় যে এইবারের শোভাযাত্রা অংশগ্রহণের দিক থেকে, উদযাপনের দিক থেকে আমার যে কোনো সময়ের চেয়ে দ্বিগুণ মনে হয়েছে। আপনার এই অনুষ্ঠানে আসতে আমি আমার বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় লাগলো, কারণ পথে পথে কনসার্ট হচ্ছে, মানুষ বেরিয়ে গেছে, মানুষ পরিবার নিয়ে উৎসব করছে। এটি কিছু মানুষের গাত্রদাহ হচ্ছে, কিন্তু বাংলাদেশ কিন্তু উদযাপনের জায়গায় আছে। এবং সংস্কৃতির জায়গাটি আমি বলি 99% সংস্কৃতির মানুষগুলো ছিল অপশাসনের সঙ্গী। সেখানটিতে আমাদের শুদ্ধ সংস্কৃতির, অপসংস্কৃতি একেবারে আমি বলছি না, মানুষজনকে জায়গা করে নিতে হবে, প্রকাশ ঘটাতে হবে এবং আমাদের যারা ট্যালেন্টেড মানুষ আছে তাদেরকে স্পেস দিতে হবে। অতীতে কিন্তু আপনি জানেন শিল্পকলায় একজন ডিজি ছিল আপনার 7 বার। তার মানে কি আপনি আর যোগ্য কাউকে শিল্পকলার মহাপরিচালক পাচ্ছিলেন না। ওই কয়েকটি বর্ণনায় কিন্তু বলে দেয় কি করে তারা এটাকে কুক্ষিগত করে রেখেছিল এবং মানুষকে সংস্কৃতির যে প্রকৃত স্বাদ সেটি পেতে দেয়নি। অনেক ধন্যবাদ সায়ন্ত। রাজনীতিতে ধর্মের ব্যবহার, যেটা আশরাফ বললেন, তো আপনার বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার আমরা কি লক্ষ্য করছি না? আমরা তো লক্ষ্য করছি না, রাজনীতিতে ধর্মের ব্যবহার, যেটা আমরা কি বললেন আর কি, ভারতের উদাহরণটা রাজনীতিতে ধর্মের ব্যবহার পৃথিবীর বহু দেশেই আছে। এখন সেটা কতটা প্রকটভাবে চাপিয়ে দেওয়া আর কতটা ধর্মের বয়ান প্রচার করে কেউ যদি গ্রহণ করে তাহলে করলো, ধর্মের সত্যিকার বয়ানটা আপনি প্রচার করেন, সেটা মেনে নিয়ে যদি রাজনীতির উপাদান হিসেবে কেউ গ্রহণ করে, সৎচিন্তা থেকে করে, এটা ভিন্ন একটা ইস্যু। কিন্তু আমাদের দেশে যেটা হয়, ধর্মের অপব্যাখ্যা করে রাজনীতির উপর চাপিয়ে দেওয়া হয়। আর আরেকটা বিষয়ে আমরা নিশ্চয়ই এখানে এর আগে আমাদের আলোচনা হয়নি বলে আমার ধারণা, যে আশরাফ কায়সার ভাই হয়তো একমত হতে পারেন যে এই পহেলা বৈশাখ উদযাপন বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা যা কিছু, এটা কোনোটাই আসলে রাজনীতির বাইরে সম্ভব না আমার দৃষ্টিতে। আমি শুরুর আলোচনায় বলেছি যে আশরাফ ভাই বলছিলেন যে এত বছর ধরে গুম খুনের বিষয়টা কেন ছিল না এখানে।
ভোটের অধিকার হরণের বিষয়টা কেন ছিল না? তার মানে এই অ্যাসপিরেশন কিন্তু আশরাফ ভাইয়েরও আছে, এই আকাঙ্ক্ষাটা আছে, যেটা থাকা উচিত ছিল। তার মানে রাজনীতিটাকে তারা তাদের স্বার্থে কুক্ষিগত করে রেখেছিল এবং রেস্ট্রিক্টেড করে রেখেছিল, যেটা তাদের বিরুদ্ধে যায় সেটা করতে দিবে না। ফলে এইবার ফারুকী সাহেব যেটা বলছেন তিনি ঠিক বলেননি যে এর মধ্যে রাজনীতি নেই। অবশ্যই এর মধ্যে রাজনীতি আছে এবং রাজনীতি থাকতে হবে। এই রাজনীতিটা আমরা করতে চাই। আমি আগের আলোচনায় বলছি ডক্টর মিলনকে কিভাবে হত্যা করা হলো স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে, সেটাকে আমরা জারি রাখতে চাই, ওটা একটা রাজনীতি। এইখানে আপনার নূর হোসেনকে কেন হত্যা করা হলো বুকে পিঠে স্বৈরাচার লিখে মিছিলে নামার পরে, সেটাকে আমাদের ওই ছবি, ওইটা নিয়ে আলোচনা, ওই অনুষ্ঠান, ওইটাকে পোট্রে বারবার করতে হবে। ওই রাজনীতি আমার জারি রাখতে হবে। আমার পানি দিতে যাওয়া মুগ্ধকে কেন হত্যা করা হলো সেই রাজনীতি বজায় রাখতে হবে। আবু সাইদ একটা নিরস্ত্র ছেলে দুহাত পেতে যখন রাষ্ট্রের কাছে একটা ন্যায় বিচার প্রত্যাশা করে, তাকে গুলি করে মুহুর্মুহু হত্যা করা হবে, সেই ছবি, সেই ভিডিও, সেই চিত্র, সেই বয়ান জারি রাখতে হবে। এটা রাজনীতি। আমার কথা হচ্ছে নববর্ষ উদযাপন হোক বা যে কোনো উৎসব হোক, সব কিছুর মধ্যে রাজনীতি অবশ্যই রাখতে হবে। সেটা যেন সুস্থ রাজনীতি হয়। যারা ক্ষমতায় থাকে তারা যেন শুধু তাদের স্বার্থের অপরাজনীতিটুকু চাপিয়ে না দেয়। অপরাজনীতিকে চাপিয়ে দেওয়ার নাম রাজনীতি না, সেটা অপরাজনীতি। বরং আমাদের কথা হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এইসবের মধ্যে যেন কোনো গোষ্ঠী কখনো অতীতের মতো অপরাজনীতি চাপিয়ে দিয়ে তাদের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার না করে সাংস্কৃতিক অঙ্গনকে। বরং সাংস্কৃতিক যে মুভমেন্ট, যে কালচারাল মুভমেন্ট, অবশ্যই এটা একটা পলিটিক্যাল মুভমেন্ট। বাংলাদেশের যে কোনো ক্রাইসিসের সময়, কোন ক্রাইসিসের সময় আসছে যে সাংস্কৃতিক আন্দোলন বা মুভমেন্ট রাজনীতির জন্য হয়নি? সুতরাং এই রাজনীতি আপনি সারা বছর ধরে রাজনীতি করবেন না সাংস্কৃতিক মুভমেন্টের মাধ্যমে। হঠাৎ করে স্বৈরাচার জেকে বসলে আপনি হঠাৎ করে একটা মুভমেন্ট করে ফেলবেন, সেটা তো হয় না। সুতরাং আমাদের সংস্কৃতি, পয়লা বৈশাখ উদযাপন, আমাদের নানান রকমের যে অনুষঙ্গ, প্রত্যেকটার মধ্যে রাজনীতি থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, রাজনীতির স্বার্থে সঠিক রাজনীতি, সেটা যতটা প্র্যাকটিস আমরা ধারাবাহিকভাবে করতে পারবো তত ভালো হবে। এতদিন ধরে সেই ধারাবাহিক আমরা প্র্যাকটিস পাইনি বলে আজকে ফারুকী সাহেবকে একটু ব্যাকফুটে এসে ব্যাখ্যা দিতে হচ্ছে আমার এর মধ্যে রাজনীতি নাই। ফ্যাসিবাদের মুখাবব মোটিভ প্রচার করা হবে, তাকে তুলে ধরা হবে, মানুষ তাকে যেন ঘৃণা করে সেই পরিস্থিতি তৈরি করতে হবে। এই রাজনীতিটা আমাদের করতে হবে, এটাই রাজনীতি। যেটা করা হয়েছে এটাও তো রাজনীতি। ডেফিনেটলি এটা রাজনীতি, এটা অস্বীকার করার কি আছে? বরং উনি অস্বীকার করে ভুল করলেন। অনেক ধন্যবাদ। আর যেটা হচ্ছে যে সরকারের একজন মুখপাত্র বলেছেন যে এই পয়লা বৈশাখ পালনের মধ্য দিয়ে দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে। আপনি কি তাই মনে করেন? অত্যন্ত হালকা মন্তব্য, এবং এটি একদমই ঠিক হয়নি মন্তব্যটি। রাজনীতি এবং দলীয় রাজনীতি এর মধ্যে পার্থক্য আছে। রাজনীতি এবং গোষ্ঠীর রাজনীতি, রাজনীতি এবং অপরাজনীতি। আমি কিন্তু আমাদের জীবনযাপন, আমাদের রাষ্ট্র পরিচালনা রাজনীতি দ্বারা পরিচালিত হোক, এটি আমি চাই। কিন্তু সেই রাজনীতি হচ্ছে শুদ্ধ রাজনীতি, যেটার সাথে অধিকাংশ মানুষ একমত হবেন। যেমন আমি প্রায় বলি 5ই আগস্ট কিন্তু কোনো ইভেন্ট না। 5ই আগস্ট হচ্ছে একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন, এবং তার গল্প যেন রূপকথা হয়, তার গল্পের রূপকথার নায়করা যেন মুগ্ধ হয়, আবু সাইদ হয়। তার মানে হচ্ছে এটি আমাদের জারি রাখতে হবে, এবং বছরের পর বছর, যুগের পর যুগ, কার ভালো লাগলো কার লাগলো না, ডাজন্ট ম্যাটার, রাইট? কিন্তু সেটির ব্যবহার হতে হবে সাটল, সেটি যেন দলীয় কোনো গোষ্ঠীকে বেনিফিট দেওয়ার না। আপনি খেয়াল করেছেন 5ই আগস্টের পরে সব দল হিসাব করেছে কতজন শহীদ হয়েছে বিএনপির, কতজন জামাতের, এইসব। তখন আমরা দেখতে পাই, আমাদের মন ভেঙে যায় যে ওনারা হিসাব কিতাব করছেন যাতে করে গৌরবটিকে ভাগ করে দলের বাক্সে ঢুকাতে পারেন। এটি বাজে রাজনীতি হয়েছে। কিন্তু আপনার রাজনৈতিকভাবে ফ্যাসিবাদকে আপনার সামনের দিকে টেনে নিয়ে যেতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভভাবে না। কারণ অ্যাডমিনিস্ট্রেটিভভাবে তো সরকার একটাভাবে করবে, কিন্তু মানুষের মমতা বোধে, ইমোশনে যেন আপনি জায়গা পান। যেমন শেখ হাসিনার ব্যাপারে আপনাকে আমি বলি, মুক্তিযুদ্ধ এবং ধর্মনিরপেক্ষতা, এই যে বাংলাদেশের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পিলার বা ভ্যালুজ, সেটিকে উনি অপরাজনীতি করে আপনার কাছ থেকে সেই দুটিকে বিতর্কিত করে ফেলেছে, চরমভাবে দূরে সরে নিয়েছে। আমার ধারণা মুক্তিযুদ্ধ বিরোধীরা
মুক্তিযুদ্ধের যতটা না ক্ষতি করেছেন শেখ হাসিনা একা এবং তার পরিষদবর্গ মুক্তিযুদ্ধের তার চেয়ে বেশি ক্ষতি করেছেন। ভুল ন্যারেটিভ দিয়ে নায়কদেরকে দূরে সরিয়ে এবং তার অপশাসনের মানে পিলার হিসাবে দাঁড় করিয়ে যে আমি চলে গেলে জঙ্গিরা দেশ নিয়ে নেবে, অথবা আমাদের যে ধর্মনিরপেক্ষতার মতো একটা দারুণ উৎসব, সবার ধর্ম যার যার, এই জায়গা থেকে উনি ওইটাকে ব্যবহার করেছেন তার ভোটহীন ক্ষমতায় থেকে যাওয়ার ইচ্ছাটাকে। কাজেই আমরা বলছি যে অতীতে আমরা অনেক উদাহরণ দিতে পারবো। আপনি দেখুন জাতীয় কবিতা পরিষদের মঞ্চে পটুয়া কামরুল হাসান বিশ্ববেহায়ার খপ্পরে আঁকতে আঁকতে মারা যেতে পারেন, গেলেন তো। কেন জাতীয় কবিতা পরিষদে গত 16 বছরে আমরা একটা প্রতিবাদ হতে দেখলাম না? তাদেরকে এই দায় নিতে হবে এবং এই অন্যায়ের জন্য জবাবদিহি করতে হবে। কালচারাল ফ্রন্ট যখন অ্যাক্টিভ থাকে তখন কিন্তু রাজনৈতিক ফ্রন্ট দারুণভাবে সুবিধা পায়, কারণ জমায়েতটি ঘটায় কালচারাল ফ্রন্ট, নাটক দিয়ে, কবিতা দিয়ে, পথনাটক দিয়ে, আবৃত্তি দিয়ে, গান দিয়ে। তারপরে রাজনৈতিক, কারণ রাজনৈতিক অঙ্গনে তো আবার দলের ভাগ আছে, সেই আমাদের খুব সতর্ক থাকতে হয়। কেন এই শাসনটি, অপশাসনটি 16 বছর টিকলো? কালচারাল ফ্রন্টের বেইমানির কারণে। তারা গিয়ে গণভবনে হাজিরা দিলেন, প্লট নিলেন, তার সাথে বিদেশে গেলেন, তারা কুক্ষিগত করে রাখলেন। দেখুন, এক একটা সম্মিলিত সাংস্কৃতিক জোটের মতো একটি বলয় এক একজন 12 বছর 15 বছর ধরে নেতৃত্বে ছিলেন, তাদের মধ্যে কোনো রকমের গণতান্ত্রিক আচরণ আমরা দেখি নাই, নতুন কাউকে উঠতে দেওয়ার আচরণ দেখি নাই। এরকম আমি আপনাকে 76টা দোকানের নাম বলতে পারবো। আমি একবার নিজে লিস্ট করেছিলাম যে এই দোকানগুলো 5ই আগস্টের পরে কোথায় গেল। কাজে আমি কাউকে 3ই আগস্ট জাতীয় জাদুঘরের সামনে তারা সমাবেশ করবেন, 3 আগস্ট আমি দেখতে গিয়েছিলাম, দেখি মানুষ লাঠি দিয়ে তাদেরকে দৌড়াচ্ছেন। তার মানে মানুষ তাদের আচরণ পছন্দ করেননি। আমরা আগামীর দিকে যদি তাকাই বা বর্তমানের দিকেও যদি তাকাই, আমরা কিন্তু কোনো সরকারের বা কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে রাজনীতিকে দেখতে চাচ্ছি না। কিন্তু সাংস্কৃতিক যুদ্ধ বলে যে জিনিসটা বলছি, সেটা যদি জারি রাখতে হয় তাহলে তো আপনার একটা সম্মিলিত প্রয়াস লাগবে। বিচ্ছিন্ন সমাজে তো এটা সম্ভব না। না, সেটি লাগবে। দেখুন, এই বিষয়ে তো আমাদের ঐক্যমত্য আছে যে ফ্যাসিবাদ বিরোধী চেতনা বা ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্মে তো আমরা একমত। আমরা মুগ্ধ সাইদকে নিয়ে তো কোনো বিতর্ক কখনো দেখছি না। তার মানে আপনি যদি যুদ্ধটি চালিয়ে রাখতে চান, আপনাকে কন্টেন্ট প্রডিউস করতে হবে, কোয়ালিটি কন্টেন্ট। এটি নিয়ে নাটক হতে হবে, সিনেমা হতে হবে। আপনি নেটফ্লিক্সকে ডাকতে পারেন বাংলাদেশ থেকে $234 বিলিয়ন চুরি করার উপরে 100 পর্বের সিরিয়াল করতে। তাহলে বিশ্ববাসীও দেখতে পেল যে আপনি অবাক হয়ে যাবেন যে কি করে গভর্নমেন্ট, রেগুলেটরি বডি, ব্যাংক অ্যান্ড বড়োয়ার একসাথে বসে প্ল্যান করেছে যে ব্যাংক থেকে টাকা চুরি করতে হবে। এই যে গল্পটা, এবং আমাকে সেদিন ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করে একজন বলেছে যে এটা বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক রবারি। মানে আগে আমরা শুনতাম ল্যাটিন আমেরিকাতে, অন্যান্য দেশে 2 বিলিয়ন বোধহয় কি করতে চেয়েছে। তার মানে হচ্ছে যে আমাদের এই যে অর্থনীতির যে ক্ষতি হয়েছে, রাজনীতির যে ক্ষতি হয়েছে আমাদের, আপনি দেখুন, আমি প্রায় বলে থাকি যে আমাদের রুম ফর গ্রোথ কি ছিল। আমাদের যে গ্রোথ হওয়ার কথা ছিল অর্থনৈতিকভাবে, সামাজিক ইন্ডিকেটরগুলোতে, হয়তো আমরা সেখান থেকে অনেক খারাপ করে আছি এই অপশাসনের জন্য। আমাদেরকে ওই মিসিং অপরচুনিটিটাকে হিসাব করে ফেলতে হবে। আমি কিন্তু ফ্যাক্ট বেসড কন্টেন্টের পক্ষে, কিন্তু আমাদের অনেকেই রেটোরিক্সের, এই যে আপনি যে মন্তব্যটি বললেন, এটি অত্যন্ত অদায়িত্বশীল, হালকা চালের একটা রেটোরিক্স কথা। কিন্তু এই অপশাসন বিদায় করতে হলে বা আমাদের ফ্যাসিজম মাথা থেকে বিদায় করতে হলে বেশ সময় লাগবে। আপনি দেখুন, আমাদের একটা বিশাল অংশের মানুষ কিন্তু গত শাসনের সুবিধাভোগী। তাদেরকে আমরা অনেক সময় মুখে চিনি না, নামে জানি না, তারা অন্তরে কিন্তু তাদের সুবিধা ধারণ করেন, সমর্থক তো আছেই। কাজেই আস্তে আস্তে তাদেরকে নিউট্রাল করে আনতে হবে, বলতে হবে যে ভাই, আপনি একটা টক্সিক শাসনের পার্ট হয়েছিলেন, আপনি হয়তো পুরো গল্পটা জানতেন না, এবং এই হচ্ছে চিত্রটি। এবং আমার ধারণা মানুষ বোধবুদ্ধি ভালোই আছে, তারা একসময় বুঝতে পারবেন। আমি অনেককে বলতে শুনি যে তারা বুঝতে পারবেন যে আসলে দেশটি কতটা অধপতনের দিকে চলে গেছিল। অনেক ধন্যবাদ আপনাকে। শান্ত, অপশাসন থেকে নতুন শাসন, এর মধ্যে মাঝখানে একটা লেভেল লাগিয়ে দেওয়া হচ্ছে, তো সেটা কি দেশের জন্য ভালো হবে? না, আসলে ট্যাগিং বা লেভেল লাগানো তো কখনোই সুস্থ কাজ না। আওয়ামী লীগ আমলে এরকম একটা বিষয় ছিল যে আপনি যদি আওয়ামী লীগের ফ্যাসিবাদের পক্ষ থাকেন, তাদের বন্ধু, এবং আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আর যদি আপনি কোনোভাবে তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেন, তাহলে আপনার আর কোনো ঠিকানা নাই, আপনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি।
মাঝামাঝি কোনো ঠিকানা কিন্তু এরা রাখে নাই। ফলে অনেক মুক্তিযোদ্ধা ফিল্ডে যুদ্ধ করেছে, আওয়ামী লীগের নেতাদের মতো এই তাস খেলা, জুয়া খেলা আর বিশেষ জায়গায় গিয়ে বিনোদন নেওয়া আসা মুক্তিযোদ্ধা না, ফিল্ডে থেকে যুদ্ধ করেছে। এরকম যোদ্ধাদেরকে নিয়েও এরকম থিওরি দিত যে মুক্তিযোদ্ধাও রাজাকার হতে পারে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করেছিল, তখন সে মুক্তিযোদ্ধা ছিল, পরবর্তীতে সে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী অবস্থান নিয়েছে, অতএব রাজাকার। সুতরাং একবার মুক্তিযোদ্ধা হলে সার্টিফিকেট থাকলেই সে আজীবন মুক্তিযোদ্ধা, এটাও তারা মানতে রাজি ছিল না। শুধু তাদের ওই সংজ্ঞায় ফেলে, ওই যে বললাম, মাঝামাঝি কোনো ঠিকানা রাখে নাই। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি আমরা ওই রকম ট্যাগিংয়ের রাজনীতি করি যে আপনি হয় আমার পক্ষে না হলে ওর পক্ষে, তাহলে দেশ তো শুধু পক্ষে পক্ষে পক্ষায়িত হয়ে যাবে। এখানে তো মধ্যপন্থী দেশের পক্ষের যে একটা শ্রেণী থাকা দরকার, যেটা অতীতে ছিল, যেটা আশরাফ কায়সার ভাই বললেন যে এই সাংস্কৃতিক বলের লোকজন তারা 16 বছর ধরে দেখেন, এইখানে তো আপনার যে মার্টিন নাইমুলারের মতো হোয়েন দ্য ফার্স্ট কেম, তারা যখন আমাকে ধরতে এলো তার আগে একে একে সব ধরলো, প্রতিবাদ করলাম না, সব ধরে নিয়ে শেষে আমাকে ধরে নিল। সেই ঘটনাই তো 16 বছর হয়েছে। যখন জামায়াতকে ধরেছে, ও মুক্তিযুদ্ধ বিরোধী, ও ধর্মভিত্তিক রাজনীতি করে, ওদের ধরুক, আমাকে ধরছে না। যখন বিএনপিকে ধরেছে, ও তো বিএনপি, আমি তো বিএনপি না, ওকে ধরুক। তারপর যখন বামপন্থী ছোটোখাটো কাউকে কাউকে ধরা শুরু করেছে, আচ্ছা ওরা করেছে, রাজনীতি করে, আমি তো রাজনীতি করি না, এইভাবে একে একে শেষ করেছে। এ নিয়ে কোনো সাহিত্য ওই রকম মানের কোনো সাহিত্য, নাটক, সিনেমা দেখেন আপনি দেশে? নাজিম হিকমতের মতো সেই জেলকাঠানার চিঠির মতো এরকম কোনো কবিতা সৃষ্টি এই সময়ের মধ্যে আমরা দেখেছি? তার মানে হচ্ছে সৃষ্টিশীল লোকজনগুলোকে তারা কৌশলে দালাল বানিয়ে রেখেছিল। তারা বিদেশে একটা সফর পেলে, তারা একটা পদক পেলে, একটা পুরস্কার পেলে, অথবা একটা চেয়ার পেলে দালাল হওয়ার জন্য উদ্গ্রীব, অথবা একটা প্লট জমি পেলে উদ্গ্রীব হয়ে থাকে এদেশের মানুষ। ফলে এই দেশে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন বড় ইভেন্ট বলে ওই ইভেন্টগুলো অনেক বড় বড় সাহিত্যিক তৈরি করেছে না? 16 বছরের ফ্যাসিজ, এমনকি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ওই কেন্দ্রিকও কিন্তু আপনার সাংস্কৃতিক মুভমেন্ট ছিল, কবিতা তৈরি হয়েছে, নাটক তৈরি হয়েছে, নানান রকমের লেখালেখি হয়েছে। তো এই 16 বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম ফ্যাসিজমের কবলে থাকার পরেও ভালো সাহিত্য তৈরি হয়নি কেন? কারণ হচ্ছে ওরা ওইখানেও টার্গেট করেছে যে সাহিত্য রচনা যারা করতে পারবে, হয় তাদেরকে সাপ্রেস করো, তারা যাতে লিখতে না পারে সেরকম পরিস্থিতি তৈরি করো, ভয়ের সংস্কৃতিটা মনের মধ্যে গেঁথে দাও যাতে তাদের কলম এগোতে না পারে, অথবা ওকে দালাল বানিয়ে ফেলো। এবং তারা আংশিক সফলও হয়েছিল। সফল হয়েছে বলেই আমরা ভালো সাংস্কৃতিক মুভমেন্ট দেখতে পাইনি। এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে বা ভবিষ্যতে যারা আসবে, তারাও যদি মনে করে এইভাবে কুক্ষিগত করবে, হয়তো সাময়িককালের জন্য করতে পারবে, কিন্তু পরাজিত হবে, মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে জাতি। অনেক ধন্যবাদ আপনাকে। হাতে 1.5 থেকে 2 মিনিট আছে। একজন উপদেষ্টা বলেছেন তারাও নির্বাচিত। আমি খুব হোঁচট খেয়েছি তার কথায়। কেন দেখুন, একটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যখন এই ভাষায় কথা বলে, এইসব কথা রাজনীতিবিদরা বলতে পারেন, তাও আমরা আশা করি তারা আরও দায়িত্বশীল হবেন। অনেক রাজনীতিবিদ অনেক অদ্ভুত কথা বলেন, কিন্তু একজন উপদেষ্টা এই কথা বলতে পারেন? এবং দেখুন, তাহলে তো আমরা বলবো যে আমরা তো দলীয় সরকারগুলোকে একভাবে বিচার করি। এরা তো শিক্ষিত, সুশীল, ভদ্র, ক্লাসে ফার্স্ট হওয়া ছেলেমেয়েরা, তাদের কথা দিয়ে যদি এটা বেরোয়, তার মানে তার ভেতরে এই অভিপ্রায় আছে, তাদের মধ্যে এই নিয়ে কথাবার্তা হয়, তারা কেউ কেউ কোনো না কোনো গোষ্ঠী দ্বারা ইনফ্লুয়েন্সড, অথবা নিজেরা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছেন। এটি কিন্তু অত্যন্ত সন্দেহের কারণ হতে পারে। এবং আমি বলবো যে সরকারটি অনেক বড় বড় কাজ করেছেন, ভালো কাজ করেছেন। বিশেষ করে প্রফেসর ইউনূস যেভাবে আমাদের ডিপ্লোমেসি ডিল করছেন চায়নার সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে, এই লেভেলের কোনো নেতা কিন্তু আমাদের রাজনৈতিক দল থেকে আমরা অতীতে দেখিনি, বের হয়নি, দুর্ভাগ্য। এই জায়গাগুলোতে আমরা চাই যে উনি দারুণভাবে আমাদের কাছে সমাদৃত থাকুন। কিন্তু তার উপদেষ্টা বর্গের কেউ কেউ যেভাবে কথা বলছেন এবং যতটা মানে আমাদেরকে অদায়িত্বশীল মনে হচ্ছে, অর্বাচীন মনে হচ্ছে এবং কিছুটা অসার মনে হচ্ছে, এগুলো তার সাথে খুব একটা যাচ্ছে না। এবং বাংলাদেশের জন্য যেই ধরনের গভর্নেন্স দরকার, বিশেষ করে ফ্যাসিবাদের পতনের পরপর যে ধরনের তড়িৎ গতির সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, কাউকে মুখ না চিনে, কোনো দলকে না চিনে, আমরা 7 মাসে সেটি পাইনি। এই কারণে কিন্তু আপনি দেখবেন আমলাতন্ত্র জেকে বসেছে, তারা
এই সরকারের ঘাড়ে উঠে বসেছে। আমরা শাসনের চরিত্র দেখলেই বুঝতে পারি কখন আমলাতন্ত্র শাসন করছে, কখন সামরিক আমলাতন্ত্র শাসন করছে, অ্যান্ড কখন একটা রাজনৈতিক সরকার শাসন করছে বা সিভিল সরকার শাসন করছে। সরকারটিকে খুব দ্রুত আমলাতন্ত্রের বলে আমরা কি বলে সমাপ্তি টানবো এই অনুষ্ঠানের? আমরা এই বলে সমাপ্তি টানতে চাই, দেখুন আমি সংস্কারের পক্ষের মানুষ, কেননা আমি রাজনীতিবিদদেরকে 100% বিশ্বাস করলাম নির্বাচনের পরে তারা সংস্কার করবেন, বাংলাদেশে ওই অবস্থায় নাই। কিন্তু সংস্কার এবং নির্বাচনকে আপনি ঠিক উন্নয়ন এবং গণতন্ত্রের মতো খেলতে পারবেন না। এটিও আরেকটি উন্নয়ন গণতন্ত্রের নতুন মডেল। কিন্তু তার মানে আপনি 3 মাসের মধ্যে সংস্কারের প্রয়োজনীয় 7টি সংস্কার 10টি সংস্কার করে আপনি ডিসেম্বরে নির্বাচন দিতে পারেন। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আমি একটা তারিখের অপেক্ষায়। এই তারিখটি যেদিন ঘোষণা করবে সেদিন আশেপাশের সমস্ত ষড়যন্ত্রকারী, মতলববাজ এবং স্টেটের চোখে সন্দেহ করা উচিত এমন কিছু ইন্ডিভিজুয়াল তারাও সরে যাবে। আমি একটি তারিখের অপেক্ষায় নির্বাচনের। অনেক ধন্যবাদ আশরাফ, অন্য এক সময় দেখা হবে আপনার সঙ্গে এই নিয়ে কথা বলবো। সায়ন্ত, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে।